সুপ্রিয় দর্শক, 7 লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি রঞ্জক রিজভী। আজ আলোচনার বিষয় স্বাধীনতার 48 বছর। দর্শক, এই আলোচনায় অংশ নিতে আপনারা SMS করুন, এর লিখে স্পেস আপনার নাম, প্রশ্ন বা মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন ইতিহাসবিদ, বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও যুদ্ধকালীন কমান্ডার কমরেড মঞ্জুরুল আহসান খান এবং যুদ্ধকালীন সাবসেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। আপনাদের তিনজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মহান স্বাধীনতা দিবসের আজকের এই টকশো। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 48তম মহান স্বাধীনতা দিবসে উজ্জীবিত গোটা বাঙালি জাতি। জানতে চাই যে এই জাগরণের পেছনে ফিরতে চাই, যে যেখান থেকে যে কারণে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। প্রশ্নটি খুব শানিত। কেন স্বাধীনতা, কেন স্বাধীনতা সংগ্রাম? আমি হয়তো উত্তর দিতে পারবো, তবে আমি আমার নিজের ভাষায় উত্তর না দিয়ে উদ্ধৃতির সাহায্য নিচ্ছি, তাহলে বিষয়টি বোধহয় আরও খোলাসা হয়। এমনি তো কবির পংক্তি আছে যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় বল হে বল। স্বাধীনতাহীন কোনো মানুষই কোনো সময় বাঁচতে চায় না, কবির ভাবটা এই আর কি। কিন্তু আমি সম্রাট পঞ্চম জর্জ, ব্রিটেনের সম্রাট, 1911-তে ভারতে এসছেন। তিনি দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করবেন, তার আগে ভারতের জাতীয়তাবাদী নেতা গোখেলের সঙ্গে আলোচনা হচ্ছে। গোখেলকে তিনি সরাসরি প্রশ্ন করলেন যে আমরা ইংরেজরা তোমাদের এত উন্নতি করিয়ে দিচ্ছি, যা তোমাদের ছিল না, তোমরা স্বাধীনতা চাও কেন? গোখেল কাল বিলম্ব না করে উত্তর দিলেন, স্বাধীনতা হলে আমাদের আত্মমর্যাদা হবে। এই যে ছোট্ট একটি শব্দবন্ধ, আত্মমর্যাদা, ইংরেজিতে সেলফ রেসপেক্ট, আমি মনে করি আমাদের স্বাধীনতার পেছনে এটাই ছিল মূল প্রণোদনা। তারপরে অধিকারহীনতা বলি, বৈষম্য বলি, গণতন্ত্র না পাওয়ার বেদনা, এগুলো তো আছে আনুষঙ্গিক সব কারণ। এবং এ প্রসঙ্গে বঙ্গবন্ধুর কথাটা একটু বলে নেই। 47-এ যখন পাকিস্তান হলো, সেই মুহূর্তেই তিনি বোধহয় প্রথম পাকিস্তানের অসারতা সম্পর্কে একটু সচেতন হয়েছিলেন। বলা ভালো, 47-এর আগে তিনি হোসেন শহীদ সরওয়ার্দির সঙ্গে মিলে পাকিস্তানের জন্য লড়াকু সৈনিক ছিলেন। এবং তার অসমাপ্ত আত্মজীবনীতে দেখছি তার বাবা মা ভারতের বিভাজন চাননি, কিন্তু শেখ মুজিবুর রহমান খোকা তাদের বুঝাচ্ছেন কেন এই পাকিস্তান দরকার। বাঙালি মুসলমানের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য পাকিস্তান দরকার। সে পাকিস্তান যখন হলো, তখন এই শেখ মুজিবুর রহমান বেকার হোস্টেলে বসে আলোচনা করলেন কজন বন্ধু বান্ধবের সঙ্গে, যেখানে কেজি মোস্তফা উপস্থিত ছিলেন। বললেন, মেঠো বাংলায় একটা কথা বলেছিলেন, তিনি প্রায় সময় মেঠো বাংলাই বলতেন, বলেন এই মামলাদের সঙ্গে থাকা যাবে না, এই কথা বলেছিলেন। আর বলেছিলেন বাঙালির অধিকার অর্জিত হবে না। এবং সেই জন্যে 47-এ অধিকার সচেতনতা ধারাবাহিকতায় 7 মার্চ তিনি বললেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, মানুষের অধিকার চাই। সেই অধিকার কথাটা কিন্তু রয়েই গেল আর কি, যে আমাদের অধিকার, যাকে আইনি ভাষায় বলা হয়েছে আত্ম অধিকার, ইংরেজিতে বলা হয় সেলফ ডিটারমিনেশন। এই সেলফ ডিটারমিনেশনের জন্যে আমাদের স্বাধীনতার লড়াই, মুক্তিযুদ্ধ। এবং এই কথাটি কিন্তু তাজউদ্দিন আহমদ
10ই এপ্রিল জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তাতে স্পষ্ট করে বলেছিলেন যে আমরা লড়ছি আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য। এটার একটু সর্বসাম্প্রতিক বাংলা হিসেবে বলছি আত্ম অধিকার। আপনার কাছে আবারও আসবো, একটু যেতে চাই জেনারেল হেলাল মোরশেদ আপনার কাছে, যে সেনাবাহিনীতে যে আপনি কর্মরত ছিলেন সেই অবস্থায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা আসলে কিভাবে পেয়েছিলেন? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি যে 1970 সালে আমি তৎকালীন জয়দেবপুর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলা পাকিস্তান সেনাবাহিনীর একটি ইউনিট, সেখানে কর্মরত ছিলাম তরুণ কর্মকর্তা, তরুণ অফিসার হিসেবে। 70 সালে যে নির্বাচনটি হয়, সে নির্বাচনের সময় আমি আমাদের জয়দেবপুর থেকে ময়মনসিংহ এবং কিশোর, এই বিশাল যে এলাকাটি নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে আমাদের ইউনিটটা নিয়োজিত ছিল। ওই নিয়োজিত থাকা অবস্থায় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে নিরাপত্তার কি প্রয়োজন আছে কি নেই বা এই ধরনের কিছু। নির্বাচনের দিন আমি অনেক এলাকা ঘুরে ঘুরে দেখেছি। আমার সঙ্গে আমার আরও সতীর্থরা ছিলেন, এলাকা ভিত্তিক, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকার একটি অঞ্চল এবং এই এলাকায়। আমরা নির্বাচনের সময় একটি জিনিস লক্ষ্য করলাম যে আমাদের যে নির্বাচনের যে সিকিউরিটি সিস্টেম, এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ কোথাও কোনো প্রবলেম দেখা দিচ্ছে না, কোথাও কোনো ঝগড়া হচ্ছে না। মানুষ আসছে, নির্বাচনের লাইন ধরে দাঁড়াচ্ছে, ভোট দিচ্ছে। তৎকালীন সিও ডেভেলপমেন্টের অফিস ছিল হাব ইলেকশনের, এবং ওখানে আমরা যেতাম, দেখতাম কোনো গণ্ডগোল, বলে না, বলে কী হচ্ছে, বলে ইলেকশন হচ্ছে, বলে কীভাবে ইলেকশন হচ্ছে, বলে শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই বিশাল এই যে শান্তিপূর্ণভাবে পাকিস্তানে ইলেকশন হচ্ছে, এটি কিন্তু আমাদের ইনিশিয়াল যে ইন্টেলিজেন্স রিপোর্ট বা যে ধরনের আমাদের যে চিন্তাধারা বা ব্রিফিং ছিল সেরকম হওয়ার কথা না। নানা ধরনের রিগিং, মারামারি, ঝগড়াঝাটি হওয়ার কথা ছিল, সেটি হলো না। কারণটি আমরা খুঁজে বের করেছিলাম সেনাবাহিনীতেও এবং সাধারণ মানুষের। সেটি হলো যে বঙ্গবন্ধু যে 6 দফাটি দিয়েছিলেন বা যে অনুভূতির সৃষ্টি করেছিলেন, যে বিশাল একটা প্রেশার তৈরি করেছিলেন বাঙালি মানুষের উপরে, যে তোমরা ভোট দাও, ভোটের মাধ্যমে সেই যে আমার ইচ্ছাটি, যেটি ইতিহাসবিদ বললেন, সেই বেকের হোস্টেলে বসে উনি বলেছিলেন মা ওদের সঙ্গে থাকা যাবে না, এত বছর পরে এসে কিন্তু উনি কার্যকর করলেন বিষয়টিকে, এবং উনি বললেন এটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমেই করতে হবে। উনি উদ্বুদ্ধ করেন মানুষকে, কিন্তু ভোটের মাধ্যমে করতে হবে। এই যে বিষয়টি উনি করেছিলেন, এটি যে প্র্যাকটিক্যালি হয়েছে সেটি আমরা দেখলাম। মনে মনে ভাবলাম, ব্যক্তিগতভাবে ইচ্ছা হলো যে পাকিস্তান, আমি ছোটোবেলায় পাকিস্তানে লেখাপড়াও করেছি, পরে সেনাবাহিনীতে ছিলাম। একটা অনুভব সবসময়ই ছিল, একটা বঞ্চিতের অনুভব আমাদের মধ্যে ছিলই। বাঙালি হিসাবে আমরা একটু দেখতে টেকতে বেশি বড় ছিলাম না, একটু ছোট ছিলাম, এ ধরনের একটা মনোভাব ওদের মধ্যে ছিলই। আমার বন্ধুবান্ধব অনেক ছিল পাকিস্তানে, কিন্তু একটা মনোভাব ছিল যেন আমরা একটু যেন লোয়ার, একটু যেন অত যোদ্ধা না বা এরকম কিছু আর কি। তো এই অনুভূতিটি আমাদের মধ্যে ছিল, একটা বঞ্চনার অনুভূতি ছিল। আমাদের অনেক সময় সিনিয়র অফিসাররা মনে মনে এগুলো বলতেন। সেই বঞ্চনা থেকে আমাদের বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বের করে নিয়ে আসবেন, এটি ছিল সবচেয়ে বড় প্রেরণা। প্রতিটি মানুষের মধ্যে ছিল। আমরা যারা কাজে ছিলাম, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য বাহিনী যারা ছিল, সকলের মধ্যে একটি অনুভূতি সৃষ্টি হলো যে বাঙালি জাতি এবার উত্থান হবে। এই যে অনুভূতিটি, এটি ইন্সপাইরেশনের মতো কাজ করলো সকলের ভেতরেই, সেনা, সৈনিক, অফিসার এবং অন্যান্য যারা ছিল। এটি আমাদেরকে গ্যালভানাইজ করলো একটা চিন্তাধারায় যে যাই কিছু হোক না কেন, এটিকে আমরা আর পিছনে ফিরে যেতে দেব না। সেটি ছিল একটা ইন্টিগ্রেটিং চিন্তা আর কি। বঙ্গবন্ধু এটি করে ফেলেছিলেন অলরেডি। এটি কিন্তু আমি বলছি নির্বাচনের সময়কার ডিসেম্বর মাসের কথা, 7ই মার্চের ভাষণ তো অনেক পরে এসছে। তখনই আমরা এইভাবে ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছিলাম মানসিকভাবে, যে বাঙালি জাতির বঞ্চনা আর হবে না, এবং সেইটি উনি আমাদেরকে ইন্টিগ্রেট করেছেন। আর জাতি হিসেবে উনি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন, এটি তো ভালোই লাগছিল। সেই উপলব্ধিটা অনুভব করেই কিন্তু আমরা প্রেরণা অনুভব করছিলাম যে বঙ্গবন্ধু পরবর্তীতে যা কিছুই বলুক না কেন সেটি করতে হবে। উনি কি বলবেন সেটার জন্য আমরা উন্মুখ হয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু কি বলবেন সেটি আমরা ভাবছিলাম। কিন্তু ওনার ভাবনা আর আমাদের ভাবনা তো এক নয়। তো উনি ধীরে 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 এগিয়ে নিচ্ছেন, সেই বিক্ষুব্ধ অবস্থা সৃষ্টি করছেন, আবার পিছিয়ে আসছেন, আবার বোঝানোর চেষ্টা করছেন। আমরাও ঠিক সেইভাবে বোঝার চেষ্টা করছি, অনুভব করার চেষ্টা করছি, এবং অনুভব করছি কবে উনি বলবেন কি করতে হবে, এবং উনি বললেই করতে হবে। এটি তখন বাঙালি সেনা সদস্য, সাধারণ সৈনিক এবং যারা
ঊর্ধ্বতন ছিলেন এবং আমরা যারা মিড লেভেলে ছিলাম, এটি আমাদের মধ্যে একটা অনুভব হয়ে গিয়েছিল। তখন একটা চির ধরে গিয়েছিল আমরা এবং পাকিস্তানের যে যারা অবাঙালি অফিসার এবং সৈনিক ছিল, একটি চির ধরে গিয়েছিল অনুভূতির এবং বিশ্বাসের। কিন্তু সেটিকে আমরা তখনও প্রতিভাত হতে দেইনি, একটি কারণে যে বঙ্গবন্ধু এগিয়ে নেবেন তার সেই প্রজ্ঞা দিয়ে তখন আমরা সেই কাজটি করব। ইন্সপিরেশনটা এভাবেই ভেতরে অনুভব হচ্ছিল। আজকে ধন্যবাদ কমরেড মনজুরুল হাসান খান, আপনিও যুদ্ধকালীন কমান্ডার ছিলেন, তো কিভাবে চূড়ান্ত মুহূর্তটি অবতীর্ণ হলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার, সেই দিনগুলোর কথা জানতে চাই। আমাদের স্বাধীনতা যুদ্ধ যেটা, সেটা তো একদিনে শুরু হয়নি। আসলে ব্রিটিশ বিরোধী যে স্বাধীনতা সংগ্রাম, তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটাই বাংলাদেশের মানুষের মধ্যে, নেতাদের মধ্যে কাজ করেছে। সেই সময় সূর্য সেন, প্রীতিলতা, ক্ষুদিরাম এরা ছিল বাঙালি এই স্বাধীনতা সংগ্রামের প্রতীক। পরবর্তীকালে আমাদের দেশে যে লড়াই হয়েছে, ভাষা সংগ্রাম হয়েছে এবং জাতীয় স্বাধীনতা সংগ্রাম হয়েছে, আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যে সংগ্রাম হয়েছে, সেখানে বঙ্গবন্ধু ছিলেন এটার একটা অবিসংবাদিত নেতা। সেই সঙ্গে মৌলানা ভাসানী, মুনি সিং, অধ্যাপক মোজাফফর আহমদ, তাজউদ্দিন আহমদ সাহেব, বাংলাদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা বিরাট উৎসাহ সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ফলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে একটা সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম অপরিহার্য। এবং ২৫শে মার্চে যে চরম বিশ্বাসঘাতকতা করে আলোচনার নামে ঝুলিয়ে রেখে ইয়াহিয়া বাহিনী অপারেশন সার্চলাইট গণহত্যা শুরু করে, সেই গণহত্যার পরপর বঙ্গবন্ধুর নির্দেশ অনুসারে যা যা আমি হুকুম দেবার না পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবা, আমরা কিন্তু অস্ত্র নিয়ে শুরু করি যুদ্ধ। এবং আমার জীবনে ২৫শে মার্চ রাত্রেই আমি অস্ত্র নিয়ে লড়াই শুরু করি। তখন আমাদের বাসাটা হচ্ছে শান্তিনগর, চামেলিবাগ, রাজারবাগ পুলিশ লাইনের পাশে। রাজারবাগে যখন আক্রমণ হয়, বহু পুলিশ মারা যায় এবং সেই পুলিশরা এসে আমাদের পাড়ায় এসে আশ্রয় নেয়। অনেকে আহত ছিল, তাদের চিকিৎসার আমরা ব্যবস্থা করি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। এবং ওই সময় দোতলায় থেকে আমি ওই পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে গোলাগুলি চালাই। পরবর্তীকালে এই পুলিশের রাইফেলগুলি আমরা কারফিউর মধ্যে পরের দিন প্রচণ্ড রকম ঝুঁকি নিয়ে এই কারফিউর মধ্যে আমরা সে অস্ত্রগুলি গ্রামের দিকে পাঠাই এবং পরে সেখান থেকে নিয়ে আমরা যুদ্ধে যাই। আমরা সেই কারফিউর মধ্যে আমার মনে আছে, আমার পার্টির নেতা ছিলেন জ্ঞান চক্রবর্তী, তিনি আমাকে একটা চিঠি দিলেন যে চিঠি পাওয়া মাত্র সামান্য কাপড় চোপড় নিয়ে চলে আসেন। বুঝলাম আমি ডাক এসে গেছে। আমি সামান্য একটা লুঙ্গি, গামছা, একটা শার্ট, একটা প্যান্ট এগুলি নিয়ে একটা ব্যাগের মধ্যে নিলাম। তার সঙ্গে আমার চাচা ছিলেন, উনি পরে মেজর জেনারেল হিসেবে মারা গেছেন, মেজর জেনারেল এনামুল হক খান। উনি বললেন যে আমাদের তো বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন তো আর পারবো না, তোমরা করো যুদ্ধ। আমার কন্ট্রিবিউশন, উনি একটা রিভলভার এবং আমাকে গুলি দিলেন। ওই রিভলভার, গুলি এবং ডিমোলিশনের বই, এগুলি আমি ওই একটা বাজারের ব্যাগের মধ্যে নিয়ে মাথায় টুপি লাগিয়ে, এখন পারবো না। তখন কিভাবে মিলিটারির সামনে দিয়ে গিয়েছি, র্যান্ডম চেক হচ্ছে, তার মধ্যে দিয়ে চলে গেলাম। এবং পরে নৌকা করে আমার সঙ্গে আমাদের পার্টির নেতারা অনেকে ছিলেন, তাদেরকে নিয়ে শেষ পর্যন্ত এই নৌকায়, হেঁটে, রিক্সায়, এইভাবে যেতে যেতে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা অ্যাটাকের মধ্যে পড়লাম। রাস্তা দিয়ে হাঁটছি, ওর মধ্যে গোলা এসে পড়ছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, এর মধ্যে দিয়ে আমরা খুব কষ্ট, আমার সঙ্গে তো বয়স্ক নেতারা ছিলেন, তাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। ওর মধ্যে দিয়ে আমরা ওখানে, তখন খালেদ মোশাররফের বাহিনী ফাইট করছিল তখন এর সাথে, পাকিস্তান আর্মির সাথে। আমরা যে আগরতলায় উঠলাম, আগরতলায় উঠে আশ্রয়ের ব্যবস্থা হলো। কিন্তু আমরা তো যুদ্ধে যেতে পারি না, এখানে
আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, ছাত্রলীগের নিয়ন্ত্রণে যেসব ক্যাম্প ছিল, সেখানে আমাদেরকে নিতে চায় না। আপনাদের গেরিলা কখন থেকে কাজ করলো? আমরা পরবর্তীকালে যখন দেখা গেল আমাদের এখানে ভেতরে যুদ্ধটা একটু স্তীমিত হয়ে গেল এবং সোভিয়েত ইউনিয়ন, ভারতের কমিউনিস্ট পার্টি তারা একটা ইনফ্লুয়েন্স করলো, এবং বিশেষ করে তখন যে মুজিব বাহিনী ছিল, মুজিব বাহিনী তাজউদ্দিনের নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হলো না। এবং সেখানে এমনকি তারা যুদ্ধের মধ্যে ডাইরেক্ট অংশগ্রহণ করলো না। তারা যেটা মানে পরিকল্পনা ছিল যে যুদ্ধ হয়ে গেলে, শেষ হয়ে গেলে বামপন্থীরা যাতে এটার নিয়ন্ত্রণ নিতে না পারে সেই জন্য তারা হস্তক্ষেপ করবে এবং আওয়ামী লীগের গভর্নমেন্টটাকে নিশ্চিত করবে, এই ভূমিকা ছিল। এই যখন সমস্যা, তখন মিসেস গান্ধী আমাদের ওই সময় যে ডিপি ধর ছিলেন, উনি চলে এসছেন, বাংলাদেশ অ্যাফেয়ার দেখতেন উনি, ডিপি ধর, তিনি মোজাফফর আহমদ এবং আমাদের পার্টির নেতাদের ডেকে বললেন যে এখন তোমাদেরকে আমরা অস্ত্র দেব। কমিউনিস্টদের অস্ত্র দেওয়াটা খুব কঠিন ছিল, যে জন্য আপনার, কারণ তখন কমিউনিস্টদের সাথে ওয়েস্ট বেঙ্গলে ইন্দিরা কংগ্রেসের তো বিরাট মারামারি হচ্ছে আর কি, এবং এক ধরনের সশস্ত্র যুদ্ধের মতো চলছে। সে একটা কঠিন অবস্থা। সেই অবস্থার মধ্যে ভারতের যেটা কোনোখানে হয়নি, একটা বুর্জোয়া গভর্নমেন্ট একটা কমিউনিস্টদের, বামপন্থীদের অস্ত্র দিল। আমরা ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন মিলে একটা গেরিলা বাহিনী করলাম, এবং সেই গেরিলা বাহিনীর একটা গ্রুপের আমি কমান্ডার হলাম। তখন এত দ্রুত মানে আমাদের রিক্রুট করা শুরু করলো, এবং প্লেনে করে আমাদের সমস্ত এদেরকে নিয়ে, তেজপুর নিয়ে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করলো। আমি ট্রেনিং এবং সেখান থেকে আপনারা ঝাঁপিয়ে পড়তে শুরু করলেন। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। বিরতির পরে আবারও ফিরবো আলোচনায়। দর্শক, এসএটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই। দেখছেন এসএটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আবারও ফিরছি আলোচনায়। সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে আবারও আসি। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম, সেই চেতনার এখন কি কোনো ব্যত্যয় ঘটছে কিনা, বা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে এখন স্বাধীনতা বিরোধীরা সক্রিয় বা শক্তিশালী মনে করেন কিনা? চেতনা মুক্তিযুদ্ধের এই নিয়ে কি আমাদের ঐকমত্য আছে? নেই। মুক্তিযুদ্ধের চেতনা, আমার সঙ্গে আছেন দুজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধের ফসল ভোগ করছি। তারাও কিন্তু এক একভাবে ব্যাখ্যা করবেন চেতনার কথা। তো মুজিবনগর সরকার, আমাদের প্রথম সরকার, যে স্বাধীনতার ঘোষণাটি প্রচার করেছিল, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে মুক্তিযুদ্ধের লক্ষ্য হিসাবে যা বলেছিল সেটাই চেতনা। সাম্য, সামাজিক ন্যায় বিচার, সাম্য, সামাজিক ন্যায় বিচার, এবং আরেকটা ছিল এই ধরনের যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং আরেকটা ওই অর্থনৈতিক মুক্তি, এই ধরনের ব্যাপার। এই তিনটে যদি আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে থাকতো তাহলে ভালো হতো। কিন্তু তার পরিবর্তে আমরা পড়েছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কিন্তু বঙ্গবন্ধুর অনেক বক্তৃতাতেই 4টি বিষয় এসছে বারবার। না, 3টি বিষয়। 3টি বিষয়। 10ই জানুয়ারির ভাষণে 3টি বিষয় সংবিধান রচনা করবার সময় জাতীয়তাবাদ সংযোজিত হয়েছে। এই সংযোজন নিয়ে আমার দ্বিমত আছে, তির্যক মন্তব্য আছে, সেটা কোনো উল্লেখ করব না, এটা ঠিক হয়নি। যাকে তো এখন মুক্তিযুদ্ধের চেতনা, যদি ওই সাম্যের কথা বলি, তাহলে সাম্য কি বাংলাদেশে আছে? বাংলাদেশে প্রচণ্ড বৈষম্য। বিগত 10 বছরে 60% বেশি বৈষম্য বেড়েছে। আচ্ছা, আর একটা কথা বলি, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মভিত্তিক হবে না। তারপরে ওই 3টি মূলনীতির কথা। এখন যদি আমার সংবিধানে
রাষ্ট্রধর্ম থাকে, তাহলে কি সেই রাষ্ট্রটির ভিত্তি ধর্মভিত্তিক হয়ে যায় না? আবার সংবিধানে তো ধর্মনিরপেক্ষতার কথাও আছে। তাহলে কোনটার সঙ্গে কোনটা মিলছে কিভাবে, সেটা তো আমি বুঝতে পারছি না আর কি। আচ্ছা, আর একটা ধরুন, আমাদের পাঠ্যপুস্তকের 17টি রচনা কার নির্দেশে কিভাবে উধাও হয়ে গেল, পরিবর্তে এলো 17টি রচনা। আর উধাও হওয়া 17টি রচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিধৃত ছিল। নতুন করে আরোপিত 17টি রচনায় পাকিস্তানি মানসিকতা প্রকট। হেফাজতে ইসলামের সুপারিশে এটা হলো। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা কিনা আমি জানি না আর কি। তারপরে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন শুধু নয়, এগিয়ে নেওয়ার জন্যে সংবিধানের 17 নম্বর ধারায় বঙ্গবন্ধুর নির্দেশে বলা হলো দেশে একমুখী শিক্ষা থাকবে। বর্তমানে 11মুখী শিক্ষা আছে বাংলাদেশে। তাহলে প্রতিটি সরকার আজ পর্যন্ত সংবিধানের এই ধারা লঙ্ঘন করছে। তাহলে তো মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতি ঘটে যাচ্ছে আর কি। তো মুক্তিযুদ্ধের চেতনাকে আমি যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমি দেখব যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হওয়ার দিক থেকে বলবো যে মানবতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের বিচার হয়েছে এই সরকারের আমলে, দণ্ড কার্যকর হয়েছে, বিচার এখনো চলমান। এটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। দারিদ্র নিরসন এবং স্বাধীনতার সুফলকে জনতার কাছাকাছি, মানুষের কাছাকাছি পৌঁছে দেবার উদ্যোগকে আমি বলবো মুক্তিযুদ্ধের চেতনা। তবে প্রসঙ্গক্রমে আমি এখনই শেষ করে দেব, একটি সত্যি ঘটনা বলি। 80-র দশকের সূচনায় এরশাদ বিরোধী যখন রাজনীতি করা খুব কঠিন ছিল, তখন এক নেতার বাড়িতে সভা বসেছে। সেই নেতা ছাত্র জীবনে আমাদের পরিচিত 4 খলিফার এক খলিফা, 71-এ মুক্তিযুদ্ধের আগে। তো হঠাৎ করে নির্মল সেন, আমাদের নির্মল দা, একটু ওয়াশরুমে যেতে হলো। তো ওয়াশরুমে যে ফিরে এসে কমরেড ফরহাদের কানে কানে বললেন, স্বাধীনতার সুফল এসে গেছে। তো কীভাবে এসে গেছে? ও বাথরুমে দেখলাম যেভাবে সজ্জিত, এটা তো স্বাধীনতার সুফল। তো কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো না কোনোভাবে বেরিয়ে এসেছে সংবাদ মাধ্যমে। তো স্বাধীনতার সুফল পেতে হলে বিত্তবান হতে হয় এখন। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছে, আমার মুক্তিযোদ্ধার সংখ্যা আজও নির্ধারিত হয়নি। বাংলা একাডেমির মুক্তিযুদ্ধ প্রকল্পে আমার কাছে সংগৃহীত তথ্য অনুযায়ী চূড়ান্ত নয়, 2,06,728 নিবন্ধিত মুক্তিযোদ্ধা পেয়েছিলাম। তার 80 ভাগই জীবনে প্রথম অস্ত্র তুলে ধরেছিলেন, হাতে নিয়েছিলেন। মঞ্জুর ভাই যে অস্ত্র তুলে নিয়েছেন, এর আগে কি কোনোদিন তিনি অস্ত্র নিয়েছিলেন? মেজর জেনারেল বীর বিক্রম হেলাল মোর্শেদ খান অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু আমার কৃষক, আমার শ্রমিক, আমার ছাত্র, তারা তো জীবনে প্রথম অস্ত্র তুলে নিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা তো আজও বিড়ম্বিত জীবন যাপন করছে। ভাতা দিচ্ছে এই সরকার, কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় তো চূড়ান্ত হয়নি। অনেক সময় রাজাকাররা ভাতা পেয়ে এসেছে। তো সেই জন্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন বলতে আমি যেটা বলতে চাই, যে বাংলাদেশে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বসবাস করবে 10ই জানুয়ারির ভাষণে, সেই মুক্তি কিন্তু আমার এখনো আসেনি। হেলাল মোর্শেদ খান, আপনার কাছে আসতে চাই, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা যে অনুপ্রবেশ করেছে বা প্রভাব বিস্তার করছে বা ইতিহাস বিকৃত করে চলেছে, এইটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওটা যাওয়ার আগে একটু মঞ্জুর সাহেবের একটা বলতে, মুজিব বাহিনীর যে বিষয়টি, এটি এমন ছিল না যে তারা শুধু অস্ত্র নিয়ে দেশে প্রবেশ করবে এবং পরবর্তীতে
আওয়ামী লীগ সরকারকে রক্ষা করবে, এটি শুধু মূল উদ্দেশ্য ছিল না। এটি থাকতে পারে উদ্দেশ্যের একটি, কিন্তু তারাও যুদ্ধ করেছে। যারা যারা অস্ত্র নিয়ে যখন ঢুকেছে তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোনো কোনো জায়গায় ক্ল্যাশ হয়েছে, আবার কোনো কোনো জায়গাতে ব্যক্তি ভেদে, অবস্থান ভেদে তারাও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলে যুদ্ধ করেছে। একেবারে করে নাই তা না। তবে হ্যাঁ, মূল যে অবস্থানটি আপনি বলেছিলেন যে এটি অ্যাকচুয়ালি ট্রেনিংটি হয় শেষের দিকে, অনেক শেষের দিকে, এবং একটি সেকেন্ড থট, নট এ ইনিশিয়াল থট। সেই হিসেবে বলতে পারেন যে কিছুটা তারা একটু রাজনৈতিকভাবে তারা কিছুটা মোটিভেটেড ছিল, যেমন আপনারাও ছিলেন। আপনাদেরও রাজনৈতিক পার্থক্য ছিল অনেক এবং মোটিভেটেড ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এটি একটি আমরা মনে করি যে একসাথে আমরা কাজ করতে পেরেছি বা চেয়েছি। যাই হোক, আমরা আমি আর একটু ওই যে আমাদের যে মূল যে ধারা, মানে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা যুদ্ধের সময় চেতনাটাকে কিভাবে অনুভব করতাম। মানে আমরা তো ফিল্ড লেভেলে যুদ্ধ করছি সারাদিন, এই রেকি করছি, কোথায় পাকিস্তানিকে মারতে হবে, কোথায় মুক্তিযোদ্ধাকে ঢুকাতে হবে, কোথায় এইসব নিয়ে ব্যস্ত থাকতাম। আর এই যে চেতনাগুলো যেগুলো বলছেন, চেতনাটিতে আমাদের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছিল বলেই ওটি করতে পেরেছিলাম। এই চেতনাকে আলাদাভাবে বলার আমাদেরকে প্রয়োজন পড়েনি। আমার মনে আছে যে আমরা যুদ্ধের সৈনিকদেরকে যে ট্রেনিং দেওয়া হয় তার মধ্যে একটি বিষয় থাকে যে চেতনাবোধ উদ্বুদ্ধকরণ, অর্থাৎ তাকে মোটিভেট করা যে যুদ্ধ করতে হবে, প্রাণ দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো ওখানে আমাদের একটা সুবিধা ছিল যে আমরা যে যাদেরকে সে প্রশিক্ষণ দেওয়া শুরু করতাম, একদম ওনাদের মতো যারা প্রথমে এসে শুরু করলেন, মোটিভেট করার কথার প্রথম কথাটি, এটা ব্রিগেডিয়ার খালেদ সাহেবের সত্যি সুন্দর একটা কথা ছিল যে তোমাদেরকে আমরা এসেছি প্রশিক্ষণ দিতে, প্রশিক্ষণের প্রথম অংশ মোটিভেশন, সেটির প্রয়োজন নেই। মোটিভেশন আছে বলেই, উদ্বুদ্ধ তোমরা হয়েছে বলেই, প্রাণ দেওয়ার জন্য রেডি আছো বলেই, সেটি যেভাবেই হোক না কেন রাজনৈতিক চিন্তার মধ্যে তোমাদের মধ্যে ঢুকেছে বলেই তোমরা এখানে এসেছো, বসে আছো অস্ত্র হাতে নিয়ে শিক্ষার জন্য। মোটিভেশনের দরকার নেই, চেতনাকে ঢুকানোর দরকার নেই, এটি ঢুকে গেছে। এটি ঢুকে গেছে। এই যে উনি যেটা বলেছিলেন যে গত 25 বছরের সংগ্রামের মাধ্যমে আমরা জেগেছি, তারপরে আমরা যুদ্ধে এসেছি। একটি বিষয় আছে, সংগ্রাম আর যুদ্ধে একটু পার্থক্য আছে। বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন তার সারাটি জীবন, কিন্তু যুদ্ধের ডাক দিয়েছিলেন একদিন, এবং সেটির থেকে যুদ্ধ, এটি একটা গুণগত পার্থক্য। যখনই আপনি সংগ্রাম করছেন সেখানে অস্ত্রের বিষয় নয়, সেখানে মানুষকে সংগ্রামে জড়িত করার বিষয়। যুদ্ধ যখন শুরু হয়, সংগ্রাম শেষ হয়, তখন সংগ্রামীরা যুদ্ধকে সাহায্য করে, যুদ্ধ পরিচালিত হয় একটি নিয়ন্ত্রিত সরকার এবং একটি রাজনৈতিক, কূটনৈতিক, সমরাস্ত্রের সব কিছুর সংমিশ্রণে। এটির গুণগত মান ডিফারেন্ট। যেদিন বঙ্গবন্ধু বললেন যুদ্ধ শুরু হবে, একটি পাকিস্তান সেনাবাহিনীর একটি শত্রু সৈন্যকে দেশে রাখা যাবে না, সেদিন থেকে যুদ্ধ শুরু। সেদিন থেকে বাংলাদেশে যারা ছিলেন তারা সকলেই কিন্তু বাংলাদেশের, যারা এমনকি সরকারি চাকরিও করতেন, তখন তারা বাংলাদেশের চাকরিজীবী হয়ে গেছেন। তারা কিন্তু যারাই পাকিস্তানের সঙ্গে কোঅপারেট করেছে তারাই কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। সো এটি হলো গুণগত পার্থক্য। সংগ্রামের সময় কিন্তু বলে ওই পার্থক্যটি হয় না, কিন্তু যুদ্ধের সময় হয় এবং অনেক ডিফারেন্স হয়ে যায় মানুষে মানুষে। সো এটি একটি বিষয়। আর আপনি যেটি বলছেন যে যুদ্ধের সময় আমরা কিভাবে অনুভব করছি যে এখন যে রাজনীতিতে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই অনুভূতিটি আমাদের মধ্যে তখন ছিল। আমাদের চেয়ে কেউ বোধহয় অনুভব করতে পারেনি যে তখনও বাংলাদেশের যথেষ্ট আমাদের বিরুদ্ধে শক্তি ছিল। সেটি সংখ্যায় বেশি না হলেও একটি সংখ্যা ছিল, যে সংখ্যাটি যুদ্ধের বিরুদ্ধে ছিল। আমরা যারা গেরিলা যুদ্ধ বা নিয়মিত বাহিনী নিয়ে আমরা ভেতরে যখন আসতাম, থাকতাম, যেতাম, আমরা কিন্তু যেতে পারতাম না। অনেক জায়গায় আমরা বাধাগ্রস্ত হয়েছি, আমাদেরকে মৃত্যু হতে হয়েছে, আমাদেরকে অ্যাম্বুশে পড়তে হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীকে খবর দিয়ে আমাদেরকে মৃত্যু ঘটিয়েছে আমার অনেক গেরিলা ছেলেদেরকে। অর্থাৎ এই বিরুদ্ধ শক্তি তখনও ছিল, এখনও আছে, কিন্তু বিরুদ্ধ শক্তিকে জয় করাই হলো মুক্তিযুদ্ধ, এবং সেই জয়কে এগিয়ে নেওয়ার বিষয়টি হলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। আমরা যুদ্ধের সময়ও আমাদের বিরুদ্ধ শক্তি পেয়েছি। একটি কথা আছে, 7 কোটি মানুষই আমাদের সঙ্গে ছিল, কিন্তু 7 কোটি মানুষের মধ্যে অনেক অংশ ছিল যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের গেরিলা বাহিনীকে হত্যা করেছে। সুতরাং সফিসিয়েন্ট ছিল এমন কোনো কথা নেই, এটিকে অর্গানাইজ করতে হয়েছে। এটিকে বঙ্গবন্ধু আমাদেরকে বলে গেছেন যুদ্ধ করতে হবে। সরকার আমাদেরকে অর্থ সাহায্য, রাজনৈতিক, কূটনৈতিক সাহায্য দিচ্ছেন, এবং সশস্ত্র বাহিনী, মুক্তি বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। এটি ওইভাবে হয় নাই।
আমাদের সেই শক্তি আমাদের বিরুদ্ধে ছিল, তাদেরকেও আমাদেরও হত্যা করতে হয়েছে এবং তাদেরকে আমাদেরও বন্দি করতে হয়েছে। এই তাদেরকে বন্দি করে হত্যা করে তারপরে আমরা যুদ্ধ চালিয়েছি। তারা এখনো বিদ্যমান, তারা মেনে নিতে পারেনি, এই জয়টিকে মেনে নিতে পারেনি বলে আপনি দেখেছেন যখন তারা মেনে নিতে পারছে, এখনো তারা এটি মেনে নিতে পারছে না। যাই হোক, সেই মেনে নেওয়ার সময় তাদের এসে গেছে যে মেনে নিতে হবে। এই প্রসঙ্গে যেতে চাই মঞ্জুরুল হাসান খান, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে ইতিহাস বিকৃত করা রাজনীতি এবং চেতনা বিরোধীদের রাজনীতিতে অনুপ্রবেশ, আসলে সহজভাবে যদি বলতে চাই, দায় আসলে কাদের? এটা অনেকগুলি কারণ আছে যে ইতিহাস বিকৃতি করার সুযোগ পেয়েছে এবং সেই বিকৃতকারীরা ক্ষমতায় চলে এসছে, পাকিস্তানপন্থীরা ক্ষমতায় চলে এসছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে। এটার একটা প্রধান কারণ হচ্ছে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর বললেন যে যুদ্ধবিধ্বস্ত দেশ, আমি 3 বছর তোমাদের কিছু দিতে পারবো না, দেওয়ার পারবো না, এবং দেশের মানুষ হাত তুলে তাকে সমর্থন জানিয়েছে। কিন্তু তার দলের বেশ কিছু লোক, সবাই না, বেশ কিছু লোক তারা অপেক্ষা করতে রাজি হয়নি, তারা লুটপাটে লিপ্ত হয়ে গেছে। এই সবের ফলে দেশে একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং সেই সংকটের ফলে একটা প্রচণ্ড হতাশা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এইটাকে ব্যবহার করে আমাদের দেশের সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা আস্তে আস্তে অগ্রসর হয়েছে সামনের দিকে। এই সময় বঙ্গবন্ধু ইন্ডিয়ার চাপটাকে একটু কাউন্টার ব্যালেন্স করার জন্য সম্ভবত তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তুললেন। পাকিস্তান রিকগনাইজ করার আগেই তিনি পাকিস্তানে চলে গেলেন, এমনকি ক্যাবিনেটে তিনি আলোচনা করেন নাই, তিনি চলে গেলেন ওআইসি সম্মেলনে। এগুলির ফলেও কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের বন্ধু দেশরাও অনেকে খুবই উদ্বিগ্ন হয়েছিল এবং কিছুটা ক্ষুব্ধ ছিল বঙ্গবন্ধুর উপরে। এই প্রেক্ষাপটে কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয়, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং 1975 সালে বঙ্গবন্ধু সহ অনেকেই তারা মৃত্যুবরণ করে। বঙ্গবন্ধু যে কত বিচ্ছিন্ন ছিলেন সেটার প্রমাণ হচ্ছে 15ই আগস্টের ঘটনার পর সেই ধরনের কোনো প্রতিরোধ গড়ে উঠে নেই। আমাদের সময় হচ্ছে একটা বিরতি নেয়, বিরতির পরে আবার আপনার কাছেই আসবো, আলোচনায় ফিরবো, আপনার কাছ থেকেই এই আলোচনাটা শুনবো বিরতির পরে। দর্শক, এসএটিভির রাতের আয়োজন সেভেন সিমেন্ট লেট এডিশন নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। রাতের আয়োজন সেভেন সিমেন্ট লেট এডিশন, আমরা আবারও ফিরছি আলোচনায়। মঞ্জুরুল হাসান খান, আপনার কাছে ছিলাম যে ইতিহাস বিকৃতির রাজনীতি এবং চেতনা বিরোধীদের রাজনীতিতে প্রবেশ নিয়ে আপনি প্রাসঙ্গিক আলোচনায় ছিলেন। না, আমি বললাম যে ইতিহাস বিকৃতির যে সুযোগ তারা পেয়েছে, এটা একদিকে যেমন দেশি বিদেশি নানান ষড়যন্ত্র ছিল, তেমনি বঙ্গবন্ধু সরকারের আমলে যে কতগুলি সংকট সৃষ্টি হয়েছিল সরকারের ব্যর্থতার কারণে, দলীয় লোকজনের দুর্নীতি লুটপাটের কারণে, সেটার ফলেও একটা জনবিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছিল, যেটা সুযোগ নিয়েছে প্রতিক্রিয়াশীল শক্তি। এবং আমি বলছিলাম যে 15ই আগস্টের পরে আমরা চেষ্টা করেও কিন্তু সেই ধরনের প্রতিরোধ সঙ্গে সঙ্গে গড়ে তুলতে পারিনি। কিন্তু এই ঘটনা কিন্তু আপনার 25শে মার্চ ঘটে নাই। বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে যাওয়ার পর এবং এত বড় গণহত্যার পর দেশের মানুষ কিন্তু প্রতিরোধ করেছে এবং সেই আন্দোলন সংগ্রামের গতিবেগ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। সেই কারণে আমি বলছি যে 15ই আগস্টের সময় এক ধরনের বিচ্ছিন্নতা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল। এরপরে তো পাকিস্তানপন্থী যারা তারা ক্ষমতায় আসলো এবং সে অনেক কাহিনী। তারপরে আমরা পরবর্তীকালে 15 দল আমরা মিলে একটা আন্দোলন গড়ে তুললাম এবং সেখানে শেখ হাসিনাও অংশগ্রহণ করলেন এবং করে তার নেতৃত্বে আস্তে আস্তে একটা পরিবর্তন হয়ে আসলো, যে পাকিস্তান পন্থা থেকে বাংলাদেশের ধারায় আবার বাংলাদেশকে ফিরিয়ে আনা হলো। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হলো, যুদ্ধ অপরাধীদের বিচার হলো, এগুলি একটার পর একটা ঘটনা এবং এগুলি প্রত্যেকটা ঘটনায় এমনই এককভাবে করেনি, কিন্তু সাধারণ মানুষ তাদের যে লড়াই, তরুণদের লড়াই, যুবকদের লড়াই, সেটার মধ্যে দিয়ে এই ঘটনাগুলি। দর্শকের একটা প্রশ্ন আছে আপনার কাছে, শান্তিনগর থেকে ইলিয়াস জানতে চেয়েছেন যে
বাম সংগঠনগুলোও স্বাধীনতা বিরোধীদের রাজনীতি চর্চার প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, এর দায় আপনাদেরও, কারণ সোনার বাংলা গড়ার জন্য আপনারাও লড়াই করেছেন। হ্যাঁ, বামপন্থীরা তারা চেষ্টা করেছে। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর ওই শান্তিনগরের 32 চামেলিবাগে আমার বাসা, সেই বাসায় মুজাহিদুল ইসলাম সেলিম, গামা, এরা তখন ছাত্র নেতা, তাদের সাথে বসে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে প্রথম মিছিল করার সিদ্ধান্ত নিই। সেখান থেকে লিফলেটিং হয় এবং সেই লিফলেটিং সময় আমাদের পাড়ার ছেলেপেলে অনেকে অ্যারেস্ট হয়, গ্রেপ্তার হয় এবং আমরা শেষ পর্যন্ত আমরা 4 তারিখে একটা মিছিল করি। সেখানেও অনেকে আমাদের পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছিল। এইভাবে কিন্তু আমাদের চেষ্টাটা ছিল এবং সেটা তো ঠিকই যে 15ই আগস্টের এত বড় ঘটনা, যে তার বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ার ক্ষেত্রে আমাদের সবারই ব্যর্থতা ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি তাদের সবারই ব্যর্থতা ছিল। সেটা ঠিকই বলেছেন আপনি, কিন্তু আমরা চেষ্টা করেছি, লড়াই করেছি এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা জয়যুক্ত হয়েছেন। আমি আরেকটা প্রশ্ন দিতেছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোরশেদ খানের কাছে। মহাখালী থেকে সোহান জানতে চেয়েছেন যে শত্রু হিসেবে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের অনেকেই এখনো রাজনীতিতে আছেন বা রয়েছেন, আপনার আক্ষেপের কথা জানতে চাই। তা আমি তো বললামই, যুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে ছিল, এখনো আছে। একটি গোষ্ঠী থাকবেই, এটি নিয়ম। মানুষ, সব মানুষকে তো আর নিশ্চিহ্ন করা যায় না, মতভেদের পার্থক্য থাকবেই। তবে আমরা চাই না যে মুক্তিযুদ্ধের যে চেতনার বিরুদ্ধে তারা যেন কোনো এমন অবস্থানে না থাকে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করতে পারে। তারা কোথায় থাকবে সেটি দেশের রাজনীতি সিদ্ধান্ত নেবে। তারা কোন জায়গায় থাকবে, কোন অবস্থানে থাকবে, সেটি জনগণের মতবাদের উপরে নির্ভর করবে তারা থাকবে। আমরা এতদিন স্বাধীনতার এতদিন পরে আজকে এই আলোচনা করছি, এই বিষয়টা আপনার কাছে না কিছু থাকতেই পারে। এখনো জার্মানি তো ওই নাৎসি বাহিনীর লোকজন মাঝে মাঝে মাথার তারা দিয়ে ওঠে এবং ইউথ অর্গানাইজেশন হয়েছিল কিছুদিন আগেও, যারা ওই নাৎসি পার্টিকেও উত্থান করতে চেয়েছিল। এগুলো মাঝে মাঝে হয়ে থাকে, এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। জনগণের যে অনুভূতিটি সেটি হলো ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশের জনগণের অনুভূতিতে এই ধরনের কোনো উত্থান হওয়া সম্ভব না। এই ধর্মভিত্তিক বা এই ধরনের একটি বিকৃত ধরনের সাম্প্রদায়িক চিন্তা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশে এটি কখনোই ছিল না, এখনো সম্ভব হবে না। কিন্তু এটিকে নিশ্চিহ্ন করতে যে যদি আমরা পুরা সামাজিক অবস্থানকেই পাল্টে ফেলতে চেষ্টা করি সেটিও সঠিক হবে না। কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ধীরে ধীরে তাদেরকে নিয়মতান্ত্রিক পথের মাধ্যমেই নিশ্চিহ্ন করতে হবে। সেটি হলো তরুণ সমাজ, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উদ্বুদ্ধ যেন করতে পারি, তারাই এই ব্যবস্থাটি নেবে বলে আমি মনে করি। এবং সুতরাং এটা তো অবশ্যই আমার কাছে ব্যক্তিগতভাবেই খারাপ লাগে যখন আমি দেখি যে আমার সামনে দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী, যার ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে কিছু জানতাম, উনি একজনকে হত্যা করেছিল মুক্তিযুদ্ধের সময়, আমার এক পরিচিত মানুষকে ডেকে নিয়ে পাকিস্তান বাহিনীকে দিয়ে, সেই মানুষটি ফ্ল্যাগ উড়িয়ে BMW গাড়ি 2-3টে একসাথে করে নিয়ে আমার সামনে দিয়ে এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছে। আমি সেদিন অনুভব করছিলাম যে আমার বোধহয় কোথাও ভুল হয়েছিল, মানে এদেরকে আগেই হত্যা করা উচিত ছিল, এটি আমার তখন মনে হচ্ছিল। এমনও সময় গেছে। তো আমি মনে করি যে উনি যেটি প্রশ্নটি করেছেন সঠিক করেছেন। আমরা এই চেতনার বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেব না, তাতে রাজনীতি যে খাতেই প্রবাহিত হোক না কেন। আজকে হয়তো আওয়ামী লীগের বিষয়টি ভাই বলছেন যে ওনারাও জনবিচ্ছিন্ন হওয়ার পথে বা ইত্যাদি ইত্যাদি। ওয়েল, রাজনীতি তার নিজস্ব গতিতে চলবেই, এটিকে আমরা কেউ কন্ট্রোল করতে পারবো না। যদি রাজনীতিবিদরা ভুল করে তাহলে তাদের সে খেসারত দিতে হবে। কমিউনিস্ট পার্টিও দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে এবং বিএনপিও দিয়েছে। সুতরাং রাজনীতিতে ভুল করা যাবে না। এখন আমরা দেখব যে রাজনীতিটি সঠিক পথে চলছে কিনা। আমরা যা দেখছি তাতে উন্নয়ন ভার্সাস ডেমোক্রেসি, এটি এখন আমাদের প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা মানে উন্নয়ন, আর মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে হলো গণতন্ত্রের যদি আমরা হত্যা করি। সুতরাং এই দুটো চলমান থাকবে। আমরা কোনো সময় উন্নয়নের দিকে ধাবিত হব, কোনো সময় রাজনীতি নিয়ে আমরা চেষ্টা করব রাজনীতির কিছুটা স্বচ্ছতা আনতে এবং করতে, সেটি হয়তো হয়েও যাবে। কিন্তু এই দুটোকে আমাদের সমান্তরালভাবে চলতে দিতে হবে এবং সঠিক রাজনীতি করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে উঠাতে হলে ওই যারা বললেন বিপক্ষ শক্তি,
তাদেরকে দূরে রাখতে হবে এবং তাদেরকে দূরে রেখে আমরা আমাদের সন্তানদেরকে যেন আমাদের চেয়ে ভালো জায়গা থেকে শুরু করাতে পারি, প্রজন্মকে যেন নিয়ে যেতে পারি, যাতে করে আমাদের মৃত্যুর পর আমাদের কবরটিতে ওই বাহিনী যারা আমাদের বিরুদ্ধে ছিল এসে এটিকে ধ্বংস না করে বলে যে এখানে মুক্তিযোদ্ধার চিহ্ন রাখা হবে না। যদি আমরা এটি না করি তাহলে আমাদের কবরও থাকবে না। যদি করতে পারি আমাদের সন্তানরা, আমাদের প্রজন্মরা এটিকে ধরে রাখবে। এটি হবে বাংলাদেশ, বিশ্বাস বেঁচে থাকবে, এটি হবে বাংলাদেশ। বাংলাদেশ। আরেকটি প্রশ্ন নিতে চাই সৈয়দ আনোয়ার হোসেনের কাছে, উত্তরা থেকে বশির জানতে চেয়েছেন যে সবাই বলেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আমরা কি শিক্ষা নিব? মুক্তিযুদ্ধ শেষে বিরোধী পক্ষের সঙ্গে 48 বছর পরও দেশের মাটিতে রাজনৈতিক লড়াই করতে হবে, এ প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। অনেক কথা বলতে হয়। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া সংক্রান্ত হেগেলের একটি জুৎসই মন্তব্য আছে। হেগেল বলেছেন ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আর ইতিহাসের শিক্ষার কথা রাজনীতিবিদরা বেশি বলেন, যেহেতু তারা ইতিহাস পড়েনও না, ইতিহাসের শিক্ষাও বোঝেন না আর কি। তো এখন কথা হচ্ছে আর একটি অংশ, যে 48 বছর পরে রাজনৈতিক প্রতিপক্ষ সঙ্গে আচরণ লড়াই করতে হচ্ছে না। আমার একটি কথা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, আর্থসামাজিক সূচকের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়েছে। কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়িতে তলা লেগেছে, শক্তপোক্ত ঝুড়ি উচ্চ পড়ছে, আমরা আনন্দিত, গর্বিত, শ্লাঘাবোধ করি। কিন্তু রাজনৈতিক দিক থেকে আমরা ক্রমেই পিছিয়ে গেছি। অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক অনুন্নয়ন, এই যে বৈপরীত্য, এটা ভয়ঙ্কর অমানুষার অন্ধকার ডেকে আনবে অদূর ভবিষ্যতে। এ কথাটা আমি জোর দিয়ে বলছি। এটা রাজনৈতিক নেতৃত্বকে সচেতন হতে হবে। আর কেউ সবাই সচেতন হতে হবে, তবে রাজনৈতিক নেতৃত্ব তাদের কিন্তু প্রধান প্রাথমিক দায়িত্ব এই বৈপরীত্য নিরসন করা। আর এই হচ্ছে প্রশ্নের উত্তর। আর আমি দ্বিতীয় পর্যায়ে কথা বলতে গিয়ে একটু স্মৃতিভ্রষ্টতায় বোধহয় পেয়ে বসেছিল কেন জানি না। মুজিবনগর সরকারের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের 3টি কথা ছিল। একটা হচ্ছে সাম্য, আর একটা মানবিক মর্যাদা, আর একটা সামাজিক ন্যায় বিচার। এর একটিও তো বাংলাদেশে এখনো নাই। ওটাই মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা এখন অবশিষ্ট নাই। আর যেমন আর একটি কথা হচ্ছে, আমি যেটা বলে থাকি যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল গণতন্ত্রের প্রতি এক ধরনের কাঠামোগত অঙ্গীকার নিয়ে, ইংরেজিতে যাকে বলা স্ট্রাকচারাল কমিটমেন্ট টু ডেমোক্রেসি। এখন বাংলাদেশে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনারই অংশ। এবং 72 সংবিধান গণতন্ত্র দিয়েছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, অন্যত্র আমি আলোচনা করেছি, আজকে বলবো না। কিন্তু এটি একটি অন্যতম ভালো সংবিধান তৃতীয় দুনিয়াতে। সেই সংবিধান কাটাছেঁড়া হতে হতে আজকে আর কিছু অবশিষ্ট নাই। সংবিধান একটা স্ববিরোধী দলিলে পরিণত হয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম আছে, সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে, দুটো তো একসঙ্গে যায় না। বঙ্গবন্ধুর কথার সঙ্গে তো যাচ্ছে না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা নির্দেশ দিয়েছিলেন, তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, তার সঙ্গে তো থাকছে না। আমি তো কিছুক্ষণ আগেই বলেছি যে আমার পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ হয়েছে। সাম্প্রদায়িক, আমার ধর্মান্ধতা আমাকে গ্রাস করছে, আমার কুসংস্কার, কুপমণ্ডুকতা সব তো আমাকে গ্রাস করছে। আমরা আলোচনা শেষ করব, তার আগে মুক্তি তো আসছে না। একটি বিষয়, প্রাসঙ্গিক বিষয় জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীও সাম্প্রতিক বিভিন্ন সভা সেমিনারে বলছেন যে যদি বাকশাল বাস্তবায়ন হতো তাহলে এদেশের উন্নয়ন আরও আগেই ত্বরান্বিত হতো, এরকম কথা বলছেন। আসলে বাকশালের শব্দটার অর্থটা কি সাধারণ মানুষ বা বেশিরভাগ মানুষ জানে কিনা? এত কম কথায় তো এটা বলা যাবে না, খুবই অল্প কথাই বলতে হবে। আমরা আলোচনা একেবারে শেষ বলি, খুবই সংক্ষেপে। বাকশাল হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই বাকশালের রাজনৈতিক দিক ছিল, প্রশাসনিক দিক ছিল, দার্শনিক দিক ছিল। বাকশাল কোনো দল ছিল না। বাকশাল একটা জাতীয় অভিন্ন মঞ্চ। দলের সংজ্ঞায় এটা পড়ে না। আর বাকশাল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ,
জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দায়বদ্ধতা প্রশাসকদের। বঙ্গবন্ধু ছিলেন শীর্ষবিন্দুতে, কিন্তু বঙ্গবন্ধু অন্তত 3 জনের কাছে, আমার কাছে তথ্য আছে, বলেছেন এই ব্যবস্থাটি সাময়িক, আমি পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরনো ব্যবস্থায় ফিরে যাব। আর সে সময়টুকু তাকে দেওয়া হয়নি। বঙ্গবন্ধু বাকশালকে নিয়ে কাজ করবার জন্যে সময় পেয়েছিলেন 232 দিন, আর বাংলাদেশ গড়বার জন্য সময় পেয়েছিলেন 1314 দিন, বাকশাল 232 দিন। এবং আরেকটি কথা বলি, সবাই মিলে আপনারা দেখুন বাকশাল 232 দিনে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক সূচকগুলো সব ঊর্ধ্বমুখী ছিল কিনা, পরিস্থিতির উন্নতি হয়েছিল কিনা। তো কাজেই বাকশাল সম্পর্কে সত্যি মানুষের ধারণা খুব কম। সবাই এক বাক্যে বলে বসে একদলীয় ব্যবস্থা, অগণতান্ত্রিক, নিঃসন্দেহে অগণতান্ত্রিক। কিন্তু শুধুমাত্র গণতন্ত্র দিয়েই তো সারা পৃথিবীর সবকিছু উদ্ধার হয়ে যায়। ব্যবস্থা নয়। উইনস্টন চার্চিল তো বলেছেন, ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ব্যাড ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সর্বোত্তম নিন্দনীয় সরকার, মন্দ সরকার আর কি। তো কাজে সমাজতন্ত্র যদি বলি, সমাজতন্ত্র পৃথিবীর কোথাও সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। ফিডেল কাস্ট্রো যতটুকু করে গেছেন, খোদ রাশিয়াতেও তা হয়নি। সমাজতন্ত্র তো আপনার একদলীয় হতে পারে, দল কয়টি থাকছে সেটি বড় কথা না, মানুষের প্রাপ্যটা পাচ্ছে কিনা, এই যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আর আলোচনার সুযোগ নেই। শেষ করছি, বাকশাল নিয়ে ধারণার চাইতে ভুল ধারণা বেশি আছে। কাজে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইঙ্গিতে যে কথাটি বলেছেন, আমি মনে করি ব্যাপক অর্থে তার মধ্যে অনেক নিহিতার্থ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং প্রাণবন্ত আলোচনা করার জন্য। আমরা শেষে সেই প্রত্যাশায় রাখতে চাই যে অসাম্প্রদায়িক সমাজ গড়ে উঠুক এবং সেই প্রত্যাশায় ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। দর্শক, জানিয়ে রাখি 7 রিংসিমেট লেট এডিশন কোনো প্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।